আজ আমার বিয়ের ৬ মাস পূর্ণ হলো। ৬টি মাস ধরে আমরা অভিনব দত্ত জীবনযাপন করে চলেছি। এই ৬টা মাসের ২-৩ দিন আগেও আমি জানতাম না আগামী ২ দিনের মধ্যেই আমার জীবনে এত বড় পরিবর্তন আসতে চলেছে। ঠিক যখন জানলাম, বুঝলাম তখন পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই মাটি আমি নিজের হাতে শক্ত করার জন্য প্রস্তুতির প্রথম ধাপ পৌঁছে গিয়েছিলাম। তাহলে গোড়া থেকেই শুরু করি। আমি পূর্ণ তোয়া ব্যানার্জি। সকলে সংক্ষেপে তোয়া বলেই ডাকে। এক প্রভাবশালী ক্ষমতাশালী পরিবারে আমার জন্ম। এই প্রভাব আর ক্ষমতার উৎসব আমার জ্যাঠামশাই পুলক ব্যানার্জি, একজন সুপ্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী। এই ডাকে সকলেই চেনে। তার স্ত্রী বিশাখা দেবী গৃহবধূ, বেশ দাপুটে মহিলা। আর তাদের একমাত্র মেয়ে পুণ্যশ্রী, যাকে সকলে সংক্ষেপে শ্রী বলে ডাকে। খুব হাসিখুশি মিশুকে স্বভাবের মেয়ে, তবে অহংকার যে বিন্দুমাত্র নেই সে কথা বলা যাবে না। খানিক অহংকার পিতামাতার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, তবে পিতামাতার মতো যথাযথ ব্যবহার করে না, বিশেষত পরিবার আত্মীয়বর্গের সামনে তো নয়ই। এই গুণটাই তাকে পরিবারের সকলের কাছে আদর করে রেখেছে। বড় আদরের মেয়ে এই শ্রী, পরিবারের সকলের নয়নের মণি। তাই মেঘনা চাইতে জল সবসময় তার সামনে হাজির। আমি এই পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আমার দিদি শ্রী আমার থেকে ৩ বছরের বড়। আমার মাঝে আছে আমার দাদা প্রিয়ম ব্যানার্জি, শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের হওয়ার সকলের প্রিয়। কখনো ২ বোনকে আলাদা চোখে দেখেনি। অপরদিকে ২ বোনের একমাত্র ভাই প্রিয়ম আমাদের ২ বোনের চোখের মণি। আমার বাবা পরিতোষ ব্যানার্জি আপন ভোলা মানুষ, নিজের শিল্প সঙ্গীত জগৎ নিয়েই ব্যস্ত। সেখান থেকে যে খুব বেশি উপার্জন তা কিন্তু নয়, তবে ঈশ্বরের কৃপায় সঙ্গীত জগতে যথেষ্ট সুনামের অধিকারী। আমার মা তিয়াশা ব্যানার্জি পেশায় একজন চিকিৎসক, সরকারি হাসপাতালের সঙ্গে জড়িত। ঘরে বাইরে ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনযাপন কাটে। কখনো কখনো ঘরের চেয়ে বাইরের ব্যস্ততা বড় হয়ে যায়। এই নিয়ে বিশাখা দেবী কম কথা শোনেন না, কিন্তু আত্মাভিমানী, আত্মমর্যাদা সম্পূর্ণ তিয়াশা দেবীর এটাই উত্তর। তিনি তার কর্তব্যের প্রতি কখনো অবহেলা করেননি এবং ভবিষ্যতেও করবেন না। এভাবে ঢক ঝাল মিষ্টি দিয়ে ভরপুর একটা সংসার দিব্যি চলছিল। কিন্তু একটা ঘটনা বদলে দিল সবকিছু। একটা ঝড়ো হাওয়া এসে সবকিছু উলটপালট করে দিল। বদলে গেল আমার জীবন, বদলে গেল সকল সম্পর্কের সীমাকরণ। আমি তখন সবেমাত্র ক্লাস 10 বোর্ড এক্সাম দিয়েছি। আর দাদা 12 এর। দাদা কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে, কমার্সের স্টুডেন্ট। আমাদের 2 ভাই বোনের পরীক্ষার পরে অবসর হেসে খেলে কাটলেও দিদির সামনে পরীক্ষা, তাই দিদি পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারপর আবার তার নতুন প্রেম চলছে। সেটা আবার কলেজের সিনিয়র স্টুডেন্ট অরিত্র চৌধুরীর সঙ্গে। অরিত্র চৌধুরী শহরের বিশিষ্ট ব্যবসায়ী অনিবার্ন চৌধুরী, একমাত্র সুপুত্র। পড়াশোনা শেষ করে অরিত্র বাবার ব্যবসা যোগ দেবে, অন্য চিন্তা নেই। তার উপর দীর্ঘদেহী বলিষ্ঠ চেহারা অধিকারী পুরুষ অচরিত্র কাছে আসার জন্য যে কত মেয়ে পাগল। কিন্তু অরিত্র সকলের ধাপ ছোঁয়ার বাইরেও একমাত্র স্কুল লাইফের বান্ধবী অনন্যা ছাড়া অরিত্র বন্ধু নেই। বান্ধবীর লিস্টে মেয়েদের নাম নেই। সেই অরিত্র যে কি কলেজের সব মেয়ের ক্রাশ, সে নাকি কলেজের নবাগতা পুণ্যশ্রী ব্যানার্জির প্রেমে পড়েছে। অপরপক্ষে তার প্রেমও হাবুডুবু খাচ্ছে আমার দিদি পুণ্যশ্রী ব্যানার্জি। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রেম একতরফা নয়, বরং বলা যায় তখন দুজনের প্রেমে নিমগ্ন। আমার দিদিও বা কম কিসে। স্বর্গের অপসরের মতো সুন্দরী, লেখাপড়াই ভালো, সেই সাথে অসাধারণ নাচ করে।
এই রকম মেয়ের পেছনে ছেলেরা তো একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু দিদির পছন্দের প্রথম সারিতে আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি অরিত্র চৌধুরী। আমরা 3 ভাই বোন যেহেতু কখনো কারো থেকে কিছু লুকোইনি, তাই দিদির প্রেম কাহিনী আমাদের অজানা থাকার কথা নয়। দিদির মতে ওটের প্রেমটা নাকি লাভ অ্যাটাক ফার্স্ট সাইট, যদিও বা কখনো আমরা আমাদের হবু জিজুকে দেখিনি। তবুও প্রতিদিনই দিদি কলেজ থেকে ফিরে এলে আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে দিদির প্রেম কাহিনী উপভোগ করতাম। বড়দের মধ্যে সম্পর্ক যাই থাক, আমাদের ছোটদের সম্পর্ক কখনো তার এতটুকু প্রভাব পড়েনি, বরং দিনে দিনে সম্পর্ক দৃষ্ট হয়ে যায়। কারণ একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা আর অটুট বিশ্বাস। বেশ ভালোই চলছিল দিনগুলো। শরতের আকাশে হালকা ভাসমান সাদা মেঘের মতো খোলামেলা হাসি খুশি। কিন্তু কে জানতো ঈশান কোনো ক্ষণ কালো মেঘের নিঃশব্দে গর্জন করেছে। সেই মেঘ হঠাৎই সশস্যে ধেয়ে এলো ব্যানার্জি পরিবারের উপর, ভিজিয়ে দিল, ভাসিয়ে দিল, সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল। অবশিষ্ট থেকে গেল কিছু বিক্ষিপ্ত জীবন। সেদিন ছিল শ্রাবণ সন্ধ্যা। জেঠু অফিসে, জেঠিমা যথারীতে ঘরের কাজের তরকারি কাটছেন। বাবা একটি সর্বধর্নায় সবাই যোগ দিতে গিয়েছে। রাত 8টার আগে ফেরার সম্ভাবনা নেই। মা গিয়েছে একটি গ্রামে মেডিকেল ক্যাম্পে, একটু পরেই ফিরে আসার কথা। আমরা 3 ভাই বোন ছুটির দিনে আড্ডায় মিশুগোল। দিদির কথায় আমি গান ধরেছি, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, আর দিদি গানের ছন্দে নেচেও চলেছে। দাদা মাঝে মাঝে গলা মেলাচ্ছে। আমি বাবার কাছ থেকে গানের তালিম নিয়েও দাদা প্রথাগতভাবে শিখিনি, তবে অসাধারণ গানের গলা। শুনেছি, শিখেছি। মাঝে মাঝে পারিবারিক অনুষ্ঠানে উপরোধের ঢেকে গিলতে গিয়ে থাকে। গান বাজনা নিয়ে খুব একটা উৎসাহী নয়। ইচ্ছা বড় হয় মায়ের মতো ডাক্তার হব, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোতেই এখনও দেখা যাক। রেজাল্ট ঠিকঠাক মতো হলে সামনের বছর থেকে মেডিকেল স্টুডেন্ট। আমার অবশ্য ভবিষ্যৎ নিয়ে সেরকম কিছু চিন্তা ভাবনা নেই, তবে মায়ের ইচ্ছা বড় হয়ে আমিও জানি ডাক্তার হই। এই পর্যন্তই, গল্পে ফেরা যাক। আমাদের নাচ গানের আড্ডা সেদিন যেন বাড়ি কাটাকে পাত্তা না দিয়ে চলছিল। হ্যাকড্যাক শুনে বুঝলাম বাবা চলে এসেছে, কিন্তু মা এখনো এলো না কেন? মায়ের তো সন্ধ্যার মধ্যেই ঘরে ফেরার কথা। এত আনন্দের মাঝেও মনের মধ্যে কোথায় একটা দুশ্চিন্তার কাঁটা ক্রমাগত খোঁচা দিয়ে যাচ্ছে। তখনই একটা ফোন কল, সমস্ত কিছু উলটপালট হয়ে গেল। খবর এলো সড়ক দুর্ঘটনায় ডক্টর তিয়াশা ব্যানার্জি গুরুতরভাবে আহত হয়েছেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানান। আরও নতুন নতুন গল্প পেতে আমাকে ফলো করুন। ঘড়ির কাঁটা নামাটা তিসির ছুঁই ছুঁই। গাড়ির শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। মিস্টার অরিত্র চৌধুরী বাড়ি ফিরেছেন। মিস্টার চৌধুরী এখন আইনত আমার স্বামী। মেলাদিকে ডেকে খাবার গরম করে বললাম, আমার 3 বছরের মেয়ে মিষ্টি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর কপালে স্নেহ চুল এঁকে বালিশগুলো ঠিকমতো বিছিয়ে চলে আসলাম ড্রয়িং হলে। মালাদি আমার খাবার সাজাচ্ছে, তুমি দাদা বাবুকে ডেকে এসো। আচ্ছা দিদিমণি, বলে মালাদি চলে গেল মিস্টার চৌধুরীকে ডাকতে। আমি খাবার দাবার সাজিয়ে টেবিলের এক পাশে এসে দাঁড়ালাম। উনি এসে খাওয়ার ফাঁকে ফাঁকে মালাদিকে কিছু টুকটাক প্রশ্ন করলেন। মেলাদি, বাবা মা ঠিক মতো খেয়েছে? রাত হচ্ছে, তুমিও খেয়ে নাও। আর কালকে লাঞ্চ পাঠাতে হবে না, একটা মিটিং আছে, বাইরে খাওয়া দাওয়া করব। এরকম কিছু কথার সাথে
খাওয়া সেরে উঠে গেলেন। এখন আধা ঘন্টার মতো তিনি মেয়ের সাথে একান্তে কাটাবেন। তাই আমরা দুজন বসে খাওয়া দাওয়া করে নিলাম। দুজন মিলে হাতে হাতে রান্নার ঘর গুছিয়ে মালাদিকে বললাম, মালাদি, এই জলের জগটা তুমি দাদাবাবুর ঘরে দিয়ে এসো আর শুয়ে পড়ো। এভাবেই আমার অভিনব দপ্তর আরেকটা দিনের অবসান হলো। চলবে দ্বিতীয় পর্ব।